৫,০০০ বছরের বেশি সময় ধরে মধু তার ঔষধি গুণের জন্য বিশ্বজুড়ে ব্যবহৃত হয়ে আসছে। অ্যালার্জি, আঘাতের ক্ষত, ঠান্ডার সমস্যা। মধুকে চিকিৎসা ক্ষেত্রে যতভাবে ব্যবহার করা হয়, অন্য কোনো খাদ্যদ্রব্যকে ততভাবে ব্যবহারের নজির নেই। এমনকি মিশরের ফেরাউনদের পরকালে যাত্রার সঙ্গে কিংবা সদ্যজাত শিশুর মুখে মধু প্রথম ব্যবহার যেন সর্বময়। কিন্তু জেনে অবাক হবেন, নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলে এমন এক মধু পাওয়া যায় যা খেলে যে কেউ মাতাল অনুভব করতে শুরু করে। নির্দিষ্ট মাত্রার বেশি খেয়ে ফেললে স্বাভাবিক মানুষ বাস্তব অবাস্তব জ্ঞানও হারিয়ে ফেলে। হিমালয় কন্যা নেপালকে আধ্যাত্মিকতা এবং রহস্যমণ্ডিত জগতের সেতুবন্ধন হিসেবে বিবেচনা করা হয়। নেপালের দুর্গম ভূপ্রকৃতি আর অনন্য জীববৈচিত্র্যের মাঝে এমন অনেক কিছুরই সন্ধান পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও পাওয়া অসম্ভব। এমনই এক জিনিস হলো পাগলা মধু। হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকায় বসবাস করে পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি এপিস ডোরসাটা ল্যাবোরিওসা। এই মৌমাছিদের নেপাল, ভুটান, ভারত এবং চীনের ইউনান প্রদেশের হিমালয় পার্বত্য এলাকায় ৮,২০০ থেকে ৯,৮০০ ফুট উপরে পাওয়া যায়। তবে নেপালেই সবচেয়ে বড় মৌমাছির প্রজাতি রয়েছে যারা ৩ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। তবে আকার নয়, এই মৌমাছিদের বিশেষত্ব আসলে অন্য জায়গায়। এই জাতের মৌমাছিগুলো রডোডেন্ড্রন নামে এমন এক গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে যার মধুতে গ্রায়োনোটক্সিন নামে বিষাক্ত যৌগ থাকে। গ্রায়োনোটক্সিন হ্যালুসিনেশন ঘটাতে পারে। এই গ্রায়োনোটক্সিন মিশ্রিত মধু তাই চিকিৎসা দ্রব্য হিসেবে বিভিন্ন অঞ্চলে হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। আর এই মধু একমাত্র নেপালের কুলুং উপজাতির লোকেরা সংগ্রহ করে, তাও আবার বছরে মাত্র ২ বার। নেপালের হিমালয়ের দূরবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চল অন্নপূর্ণা পর্বতশ্রেণীর পাদদেশে বসবাস কুলুং উপজাতির। আবার মাউন্ট এভারেস্টের ধৌলাগিরি ডিস্ট্রিক্টের পর্বতশ্রেণীর প্রত্যন্ত গ্রামেও বাস করেন অনেকে। তাদের বাড়ি ঘরগুলো তৈরি কাঠ বা পাথর দিয়ে। লোকালয় থেকে বহু দূরের এই আদিম এলাকাগুলোতে শুধু পায়ে হেঁটেই যাওয়া যায়। পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে সেখানে যেতেও সময় লাগে বেশ কয়েকদিন। একমাত্র এই উপজাতির সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে হাজার ফুট উঁচু চড়ে এই মধু সংগ্রহ করে। এই মধু সংগ্রহ তাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তবে তাদের জীবিকা নির্বাহের এটি একমাত্র পদ্ধতি নয়। কিছুটা লোকাচার এবং ধর্মীয় বিশ্বাস থেকেই তারা এই মধু সংগ্রহের কাজ করে থাকেন। প্রায় ৩০ জনের মতো থাকে এক দলে। প্রত্যেকে মধু সংগ্রহ করতে যাওয়ার আগে দেবী রাংকেমির কাছে প্রার্থনা করে। তাদের বিশ্বাস ওই দেবী তাদের রক্ষা করবেন। এরপর খাড়া পাহাড় বেয়ে প্রায় ৪ ঘন্টার যাত্রা। তারপর সেই কাঙ্ক্ষিত জায়গা যেখান থেকে শুরু হয় মধু সংগ্রহের প্রস্তুতি। মধু সংগ্রহের এই রীতি যেমন প্রাচীন, তেমনি প্রাচীন মধু সংগ্রহকারীদের পোশাকও। এত বড় মৌমাছির আক্রমণ থেকে বাঁচার জন্য তাদের কাছে বিশেষ কোনো সুরক্ষাকারী পোশাক নেই। যে হাতের কাছে যেমন পোশাক পায় তা পরেই কাজ চালায়। অনেকে গ্রীষ্মের গরমেও শীতের সোয়েটার আর ট্রাউজার পরে, কেউ বা মশারি আর বাঁশ দিয়ে হেলমেটের মতো বানিয়ে মাথা ও চোখ রক্ষা করে। পাহাড়ের গা ঘেঁষে মৌমাছিরা ঝুলন্ত মৌচাকে মধু জমা করে। এখান থেকে মধু সংগ্রহ ঝুঁকিপূর্ণ, তবে কিছু নির্ভীক মানুষ হাজার বছরের ঐতিহ্য আর বিশ্বাসের কারণে জীবন বাজি রেখে মধু সংগ্রহ করে। ১ দশকেরও কিছু সময় আগে বিচ্ছিন্ন এই জনপদের সাথে বহির্বিশ্বের সংযোগ ঘটে। এরপর থেকে এই অঞ্চলের মধু এশিয়া, ইউরোপ এবং আমেরিকাতে জনপ্রিয় হয়ে ওঠে। যদিও এর বহু আগে থেকে এই অঞ্চলের মধু চীন, জাপান এবং কোরিয়ায় ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মজার বিষয় হলো, পশ্চিমা বিভিন্ন দেশে এই মধুকে ঔষধি দ্রব্য ভাবা হয়। সকালে খাওয়ার আগে অনেকে হালকা গরম দুধের সাথে খুব অল্প পরিমাণ এই মধু মিশিয়ে পানও করে থাকে। এই মধু পান করলে দেহে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। তুরস্কের মধুর মতো নেপালি মধু পান করে অসুস্থ হতে কাউকে দেখা না গেলেও এই মধু ঝিমানি, মুখে লালার বৃদ্ধি এবং হৃদকম্পন ধীর গতি হওয়ার কারণ।
এছাড়া বেশি পানে চোখের সামনে অবাস্তব কিছু বা হ্যালুসিনেশন হওয়ার কথাও বলেন অনেকে। এইচবিও চ্যানেলের ভয়েস ডকুমেন্টারি একজন রিপোর্টার এই মধু পান করে মন্তব্য করেছেন যে এটি অনেকটা মাদক সেবনের অনুভূতি দেয়, তবে অনেক ধীর গতিতে। অনেকের বিশ্বাস এই মধু যৌন শক্তিও বৃদ্ধি করে। বহির্বিশ্বে এই মিথের ভিত্তিতেই নেপালি মধুর ব্যাপক প্রচার প্রসারণা হলেও মধুটির এই বিশেষ উপযোগ নিয়ে কোনো গবেষণা আজ অবধি হয়নি।